জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। মিথ্যার মায়াজাল বুনছেন মোদী, তোপ খড়েগে রাজ্যের রাষ্ট্রপতি শাসন নয়, বার্তা শুভেন্দুর। বাংলা ত্রিপুরার হাত থেকে শিক্ষা নিক কেরল, বার্তা কারাটের। বকেয়া বিদ্যুৎ বিল ছুঁয়েছে প্রায় 1600 কোটি। এরপরই চিঠি লিখে মুখ্য সচিবের বার্তা, এসি নির্ভরতা কমান। উপনির্বাচনে জয়ী চাত্রবল প্রার্থীর শপথ ঘিরে রাজভবনের সঙ্গে আর সংঘাত চাইছে না নবান্ন। প্রায় 1 বছর আটকে থাকা জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ ছেড়ে দেওয়া হবে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। হাওড়ার রাস্তায় পড়ে রক্তাক্ত যুবক, কি কারণে হামলা, ধন্দে পুলিশ। জিনিসের দাম কমানোর দাবি নিয়ে মিছিল বামের। জয়ন্তকাণ্ডে স্থানীয় নেতাদের বৈঠকের ডাক। অতিরিক্ত আত্মবিশ্বাসেই হোঁচট উত্তরপ্রদেশের আদিত্যনাথের। 1.5 মাসে বাংলার 1.87 লাখ ভোট কমলো বিজেপির। 4 কেন্দ্রে মুখ ফেরালেন 47.6% ভোটার। ডিএ আইনসঙ্গত অধিকার। আজ সোমবার সপ্তম জয় রাজ্যের সরকারি কর্মচারীদের, শুনানি সুপ্রিম কোর্টে। 21শে জুলাই রবিবার শহীদ দিবসের সমাবেশের পর দিন থেকেই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। 2 শিবিরের আক্রমণের মেজাজে 21শে জুলাই তৃণমূল সমাবেশের দিনেই থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু। দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আজ সোমবারই সপ্তম জয় আসতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারীদের, তেমন আশা করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কারণ আজ পঞ্চম বেতন কমিশনের আওতা বকেয়া মহার্ঘ ভাতা মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইনজীবী ফিরদাউস শামীম বলেন, আজ সোমবার সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি হবে বলে আশা করছি। সেই সঙ্গে তিনি বলেন, ডিএ মামলায় আমরা 6 বার জিতেছি, আশা করছি যে সুপ্রিম কোর্টেও আমরা জয়লাভ করব। রাজ্যের সরকারি কর্মচারীদের হকের দাবি পূরণ হবে বলে আমরা আশাবাদী। কনফেডারেশন আইনজীবী আরও জানান, 2009 সালের রোপা রুলে স্পষ্টভাবে বলা আছে যে সর্বভারতীয় মূল্য সূচকের সাজুজ্য রেখে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে। সেটার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ডিএ মামলা পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারীদের জয় হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। তার দাবি, অহেতুক মামলা করে করে ডিএ দিতে দেরি করছে রাজ্য সরকার, অথচ 2009 সালের রোপা রুলে পরিষ্কার বলা আছে যে ডিএ হলো রাজ্যের সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, সেটাই ফেরত প্রমাণিত হবে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার 6 বার ডিএ মামলায় হেরেছে, সপ্তমবার হারের মুখে পড়বে শীর্ষ আদালতে। তার সপ্তমবার রাজ্যের সরকারি কর্মচারীরা জিতবে বলে আশঙ্কা প্রকাশ করছেন কনফেডারেশন আইনজীবী। সুপ্রিম কোর্টে কখনো ডিএ মামলা উঠতে পারে, ঠিক কখন শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টি ডিভিশন বেঞ্চের ডিএ মামলা উঠবে তা স্পষ্ট নয়। ডিএ মামলার আগে যে 59টি মামলা আছে তার উপর নির্ভর করবে কখন পশ্চিমবঙ্গের রাজ্যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মামলা শুনানি হবে। একেবারে শেষে নথিভুক্ত আছে ডিএ মামলা। রাজ্যের সরকারি কর্মচারীদের আশ্বস্ত করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ মলয় মুখোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক চললে চলতি মাসের 22 তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। 21শে জুলাই রবিবার শাসক দল তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ হবে কলকাতায়। সেই সমাবেশের পরের দিন থেকেই পুরো দমে শুরু হয়ে যাবে অধিবেশন। যদিও প্রথম দিন শোক প্রস্তাব পাঠ করে অধিবেশনে মুলতবি করে দেবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপর দিন থেকে শুরু হবে পূর্ণাঙ্গ অধিবেশন। সেই অধিবেশন কতদিন চলবে তা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে পারেনি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার কথাই, বিধানসভার অধিবেশন চলে মূলত কার্য বিবরণের উপর ভিত্তি করে। কার্য বিবরণ কমিটির বৈঠক করে ঠিক করে অধিবেশনের কোনো প্রস্তাব বা কোনো বিল আলোচনা হবে। তাই অধিবেশন শুরু হলে কার্য বিবরণী বৈঠক করে অধিবেশন কতদিন চলবে তা ঠিক করা যাবে। তাই অধিবেশন শুরু হলে কার্য বিবরণী বৈঠক করে অধিবেশন কতদিন চলবে তা ঠিক করা হবে। নবান্ন সূত্রের খবর, 22 তারিখ থেকে অধিবেশন শুরু করতে পরিষদীয় দপ্তর এবং বিধানসভার সচিবালয়ের মধ্যে যাবতীয় কাজকর্ম সম্পন্ন হয়ে যাবে আগামী সপ্তাহে। শনিবার রাজ্যের 4টি বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশিত হয়। মানিকতলার শক্তি পাণ্ডে, বাগদায় মধুপর্ণা ঠাকুর এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, এছাড়াও রয়েছে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছে। শাসক দলের লক্ষ্য যত দ্রুত সম্ভব এই বিধায়ককে শপথ গ্রহণ করিয়ে বিধানসভার অধিবেশনে যোগদান করানো। অন্যদিকে 21শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশের জন্য তৃণমূলের আন্দোলনের বাস্তবতা তুঙ্গে, তাই বিধানসভার অধিবেশন শুরু নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত সম্পন্ন করতে চাইছে বিধানসভা সচিবালয় এবং নবান্ন।
তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর, লোকসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের পর অধিবেশন পদ্মে বিধায়কদের চেপে রাখতে চাইছে শাসক দল। তাই এই অধিবেশনে দেশের নতুন ফৌজদারি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে তৃণমূল। অন্যদিকে 22শে জুলাই অর্থাৎ যেদিন বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে সেই দিন আবারও বিজেপির তরফে কার্যালয় কর্মসূচি ঘোষণা করছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় ভিক্টোরিয়া হাউসে সিএসসি অফিস ঘেরাওয়ার কর্মসূচি ঘোষণা করছে তিনি। বিরোধী দলনেতা বলেন, যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে তার বিরুদ্ধে বিরোধী দলনেতা হিসাবে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে সিএসসি অফিস অভিযান করব। 100 দিনের কাজ কিংবা প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা ঘিরে কেন্দ্র রাজ্য জটিলতা কবে মিটবে তাই স্পষ্ট নয়। এখনো নিশ্চিত নয় বন্ধ টাকা কেন্দ্রীয় বরাদ্দ ফের চালু হওয়াও। কিন্তু গত প্রায় 1 বছর আটকে থাকা জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অন্তত এবার সবুজ সংকেত দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংশ্লিষ্ট সূত্রের খবর, সম্প্রতি এ বিষয়ে ছাড়পত্র দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। রাজনৈতিক এবং প্রশাসনিক বিশ্লেষকদের একাংশের মতে যে ব্র্যান্ডিং বিশেষত রং বিধি কারণে বরাদ্দ আটকে ছিল তাতে অনড় অবস্থান ধরে না রাখার বার্তা দিয়েছেন কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের এবার মন্ত্রী বদল হয়েছে, মান্ডবীরের পরিবর্তে নাড্ডা। নতুন মন্ত্রীর ছাড়পত্র দেওয়ার প্রশ্ন, 100 দিনের কাজ বা আবাস প্রকল্পের আগামী দিনে কি একই ছবি দেখা যাবে? কারণ গ্রামোন্নয়ন মন্ত্রকের এবার গিরিরাজ সিংয়ের জায়গায় মন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এটা দয়ার দান নয়, দিতেই হতো, এটা আমার প্রাপ্য অর্থ। জনস্বার্থ এবং পরিষেবার আগে সেখানে রং কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, সেটা ওদের বোঝা প্রয়োজন। স্বাস্থ্য মিশনের ব্র্যান্ডিং না মানার অভিযোগ উঠছিল রাজ্যের বিরুদ্ধে, বন্ধ ছিল প্রকল্পের টাকা। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে সারা দেশে আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার চলছে। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা তার বদলের ব্যবহার করছে সুস্বাস্থ্য কেন্দ্রের নামটি। তাছাড়া ওই কেন্দ্রগুলির জন্য হলুদ গেরুয়া রং প্রস্তাব করেছিল কেন্দ্র, কিন্তু এ রাজ্য তা ছিল নীল সাদা। গত বছর নভেম্বর নাগাদ স্বাস্থ্য মিশনের অধিকর্তা লিখিতভাবে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় দল জেলায় জেলায় ঘুরে প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখছে এবং রং বিধি মানা হয়নি। এখন মনে করা হচ্ছে বিধিকে ঘিরে সেই অনড় অবস্থান থেকে খানিকটা সরে আসছে কেন্দ্র। ভাড়ারের পক্ষে তার স্বাভাবিকভাবেই স্বস্তির। রাজ্যের অন্তত 5টি দপ্তর ও কিছু সরকারি সংস্থার বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় 1600 কোটি টাকা। এই তথ্য সামনে আসার পরে সম্প্রতি প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে উষ্মা প্রকাশ করা হয়েছিল বলে নবান্ন সূত্রের খবর। তারপরেই গত 2 জুলাই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা নির্দেশিকা জারি করে প্রতিটি দপ্তরে বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন। তবে সেই নির্দেশিকায় বকেয়া বিদ্যুৎ বিলের প্রসঙ্গ নেই। রয়েছে বিদ্যুৎ সাশ্রয় কেন প্রয়োজন তার ব্যাখ্যা। মুখ্য সচিবের নির্দেশ, প্রয়োজন না পড়লে বিশেষ করে টিফিনের সময় ফ্যান ও আলো বন্ধ রাখতে হবে, ব্যবহার না হলে বিদ্যুৎ চালিত যন্ত্র বন্ধ রাখতে হবে, জানালার পাশে এবং অন্য জায়গা থেকে অপ্রয়োজনীয় বিদ্যুৎ আলো সরিয়ে ফেলতে হবে, জানালা দিয়ে বাতাস চলাচল বাধামুক্ত রাখতে হবে যাতে ফ্যানের ব্যবহার কমানো যায়, দিনের বেলা যতটা সম্ভব সূর্যের আলোয় কাজ করতে হবে, প্রয়োজন না থাকলে কম্পিউটার ইলেকট্রিক জিনিস ব্যবহার করা যাবে না। এই সব নির্দেশ মানা হচ্ছে কিনা তা দেখতে প্রতিটি প্রশাসনিক ভবনের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলছেন মুখ্য সচিব। বিদ্যুৎ দপ্তর তাদের প্রশিক্ষণ দেবে। বিদ্যুৎ সাশ্রয় লক্ষ্য হলেও প্রশাসনিক ভবনগুলির নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই দিকেও নজর থাকবে প্রশাসনের। নির্দেশিকায় বলা হয়েছে ভবনগুলির সিঁড়িতে যাতে পর্যাপ্ত আলো থাকে তা নিশ্চিত করতে হবে। সিসিটিভি ঘরে আলো বন্ধ রাখা যাবে না। ভবনে প্রবেশ ও প্রস্থানের পথ আলোকিত রাখতে হবে। কর্মসংস্থানের প্রশ্নে বিরোধীরা ভুয়ো প্রচার চালাচ্ছেন বলে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। রবিবার পাল্টা আক্রমণ, তাকে মিথ্যাচারী বলে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে। শনিবার মহারাষ্ট্রের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন 4 বছরে 8 কোটি কর্মসংস্থানের পরিসংখ্যান বিরোধীদের চুপ করিয়ে দিয়েছে। বিরোধীরা যে চুপ হননি সেটা দেখিয়ে দিয়ে খাড়গে আজ অভিযোগ করেন প্রধানমন্ত্রী মিথ্যার মায়াজাল বুনছেন। শনিবার মুম্বাইয়ের 29,000 কোটি টাকার পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করে মোদী তার বক্তৃতায় রিজার্ভ ব্যাংকের তথ্য পরিসংখ্যান তুলে ধরে বলেছেন, শুধু 2023-24-এ 4.7 কোটি কর্মসংস্থান হয়েছে। আজ বিকেলে লখনৌয়ে একটি দলীয় সভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বিরোধী ন্যাচাত করতে চেয়েছিলেন বলে আমার তো এদের নিরক্ষর বলেই মনে হয়। তবু তারা কর্মসংস্থান নিয়ে কথা বলে, মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে, কিন্তু জানে না কিছুই। নাড্ডা মুখ খোলার আগেই অবশ্য দুপুরে তার অভিযোগগুলি নিয়ে সরব হন খাড়গে। এক স্যান্ডেলে মোদিজিকে সরাসরি সম্ভাষণ করে খাড়গে লেখেন,
আপনি গতকাল মিথ্যার মায়াজাল বুনেছিলেন। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি নিয়ে আপনি কি বলেছেন। 2020 সালের আগস্ট মাসে বলেছিলেন এনআরএ এক আশীর্বাদ হয়ে দেখা দেবে। চাকরির বিভিন্ন পরীক্ষার বদলে একটি অভিন্ন পরীক্ষা নিয়ে আসা হবে, তাতে সময়ও বাঁচবে, স্বচ্ছতাও বাড়বে। খরেক 3টি প্রশ্ন রেখেছে প্রধানমন্ত্রীর কাছে। 4 বছরে এনআরএ একটি পরীক্ষাও নিল না কেন? এনআরএ এর জন্য বরাদ্দ 1517 কোটি টাকা তহবিল থেকে মাত্র 58 কোটি খরচ হলো কেন? সংরক্ষণের সুবিধা ছিনিয়ে নেওয়ার জন্যই কি এনআরএ কে ঠুনকো করে রাখা হয়েছে? খরেক যোগ করেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি মানে তো পরীক্ষার অনিয়ম আর প্রশ্ন ফাঁস। ওদিকে এনআরএ কোনো পরীক্ষা নেননি। বিজেপি আর এসএস শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে যুব সমাজের ভবিষ্যৎ শেষ করতে চাইছে। এনআরএ প্রসঙ্গ আগেও তুলেছিল, কিন্তু মোদী সরকার নীরব। মন্ত্রক সূত্রের খবর, সাধারণত বছরে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ থাকে এই প্রকল্পে, যার মধ্যে 60% বা 1800 কোটি টাকা দেয় কেন্দ্র এবং বাকি 80% বা 1200 কোটি টাকা রাজ্য। গত বছর 23 জুলাই শেষবার বরাদ্দ পাঠিয়েছিল কেন্দ্র। এই নিয়ে কেন্দ্রের সঙ্গে দফায় দফায় আলোচনা হয় রাজ্যের। বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে তৈরি কেন্দ্র রাজ্য সমন্বয় কমিটিও এই নিয়ে আলোচনা শুরু করেছিল লোকসভা ভোটের আগে। কিন্তু পরিস্থিতি যখন বদলায়নি, এবার সেই ছবি ফের বদলাবে প্রশাসনিক মহলে। প্রশাসনিক মহলের আশা, অভিজ্ঞ আমলাদের একাংশ দাবি, স্বাস্থ্য মিশনের বরাদ্দের মা শিশুর স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য পরিষেবার প্রায় পুরো কাজটাই হয়। প্রায় 60,000 আশাকর্মীকে 7-8 হাজার টাকা করে মাসিক ভাতাও দেওয়া হয় ওই তহবিল থেকে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।